আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম। আমি ফিরে আসলাম আপনাদের সজীব ভাইয়ার সঙ্গে করে অদ্ভুত তোমার মায়া গল্পের 37 নম্বর পর্ব নিয়ে। তো চলো কথা না বলে গল্পে ফেরা যাক। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে উদয়। নাদিয়াকে দেখেই জাপটে ধরে আবার শুরু হয়েছে আবার। পোশাক পরো দ্রুত, পরিয়ে দাও। ঘাড় বাঁকিয়ে তাকায় নাদিয়া। ছোট্ট বাচ্চা নাকি যে পোশাক পরিয়ে দেব? ছাড়ো তো, সবসময় ফাজলেমো। সত্যি সত্যি বলছি। নাদিয়া জোর করে উদয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। ভোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তৈরি হয়ে নিচে আসো খাবার খেতে। মাঝে মাঝে ভীষণ আফসোস হয়। দাঁড়িয়ে যায় নাদিয়া, ঘুরে দাঁড়ায় উদয়ের দিকে মুখ করে। কপাল ভ্রু কুঁচকে বলে, কিসের জন্য আফসোস হয়? উদয় এগিয়ে যায় নাদিয়ার কাছে, ওকে টেনে এনে ডোর লক করে দেয়। পেছন থেকে আবার জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে, আগে আফসোস হতো হাঁটতে চলতে না পেরে, নিজের কাজ নিজে করতে না পেরে। প্রতিটা মুহূর্ত আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দাও, নিজের পায়ে দাঁড়ানোর শক্তি দাও। তারপর আল্লাহ তাআলা আমার সেই কথাগুলো শুনলো, আমাকে সুস্থ করে দিল, হাঁটতে চলতে পারার শক্তি দিল। কিন্তু এখন ভীষণ আফসোস হয় এই হাঁটতে চলতে পারার কারণেই। আগে হাঁটতে চলতে পারতাম না বলে তুমি সব সময় আমার কাছে থেকেছো। যখন ইচ্ছা তোমাকে ছুতে পেরেছি, আদর করতে পেরেছি, জড়িয়ে ধরতেও পেরেছি। কিন্তু এখন সুস্থ হয়েছি বলে তোমার কাছেই যাওয়া যায় না। সব সময় আমার কাছে থেকে দূরে দূরে থাকো, ডাকলে সহজে পাওয়া যায় না আগের মতো। এই আফসোস আমি কই রাখি? নাদিয়া অবাক হয়ে বলে, আমি তোমার কাছাকাছি থাকি না? আমাকে ডাকলে পাওয়া যায় না, ছুতে পারো না, জড়িয়ে ধরতে পারো না, আদর করতে পারো না? না, লজ্জা করে না এসব বলতে? 2 মিনিটের জন্য কাজ থেকে সরতে দাও না। একটু কিছু করতে গেলে গলা ছেড়ে ডাকতে শুরু করো। আফসোসের কথা বলতে এসেছো? পৃথিবীর একমাত্র লাজ লজ্জাহীন পুরুষ তুমি। ছাড়ো এখন, ড্রেস পরে নিচে আসো, কটা চুমু দিয়ে যাও। পারবো না। এভাবেই বলতে নেই বউ, আমার বুকে কষ্ট লাগে। উদয়ের বলার ধরন দেখে মুচকে হেসে ওঠে নাদিয়া। উদয়ের দিকে ঘাড় ঘুরিয়ে উদয়ের গলা জড়িয়ে ধরে, পায়ের আঙুলে ভর করে উঁচু হয়। উদয়ের গালে কপালে ঠোঁটে চুমু খায়। উদয় নিজেও আলতোভাবে কয়েকটা চুমু খায়। একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করে ছেড়ে দেয়। খাবার খাওয়া শেষে উদয়, নাদিয়া, প্রহর, মেধা আর রুষা সোফায় বসে। বাকিরা নিজেদের রুমে চলে যায়। আজ ছুটির দিন, তাই কারো কোনো তাড়া নেই। উষা শ্বশুর বাড়িতে রয়েছে। 5 মাসের প্রেগনেন্ট উষা। অনেক চিকিৎসার অপেক্ষার পর আল্লাহ তাআলা মুখ তুলে তাকিয়েছেন। উষা শ্বশুর বাড়ির সবাই ভীষণ খুশি। উষা প্রেগনেন্ট জানার পর থেকে চৌধুরী বাড়িতে আসতে দিতে চায় না কেউ। সাদ্দাম তো আরো, বন্ধুকে দেখে দেখে বন্ধুর মতোই হয়ে গেছে। সাদ্দাম বাবা মায়ের একমাত্র সন্তান, ছেলের প্রথম সন্তান হবে, তাই তারাও উষাকে নিজেদের কাছেই বেশি রাখে। উষা নিজেও এখন শ্বশুর বাড়িতেই বেশি থাকে। বাবার বাড়িতে আসলে খুব বেশি থাকা হয় না, 2-3 দিন থেকেই চলে যেতে হয়। সাদ্দাম বউ বাচ্চাকে ছেড়ে থাকতেই চায় না। বাচ্চার জন্য যেমন পাগল হয়েছিল, এখন ঠিক তাই খুশি হয়েছে। উদিতা, রুষা আর মেধার মাঝে খানে বসে আছে, খেলছে। একবার খেলনা ছুঁড়ে ফেলে দেয়, রুষা কুড়িয়ে এনে দেয়, আবার ছুঁড়ে ফেলে, আবার কুড়িয়ে আনে। দুজনের মধ্যে এটাই চলছে সোফায় বসার পর থেকে। প্রহর ঘাড় ঘুরিয়ে ভাতিজির দিকে তাকায়, মুখ ভরে ডেকে ওঠে, আম্মা। সাথে সাথেই প্রহরের দিক তাকায় উদিতা। আম্মা, একা খেলতে ভালো লাগছে না? দুদিকে মাথা নাড়ায়, লাগে না। ভাইয়া চাই একটা? ভাইয়া ভাইয়া? হ্যাঁ ভাইয়া লাগবে। আ সবাই হেসে ওঠে একসাথে। পাকনা বুড়ি একটা, আধো আধো বুলিতে কি সুন্দর করে কথা বলে, শুনতেই ইচ্ছা করে শুধু। প্রহর বড় ভাইয়ের দিকে তাকায়, এভাবে তাকাচ্ছিস কেন? একটা আব্বা এনে দাও। ভ্রু কুচকায় উদয়, কি বললি? বলছি একটা আব্বা এনে দাও। আম্মার কতকাল একা একা থাকবে, ওর একটা ভাই এনে দাও এবার। পাশ থেকে নাদিয়া বলে, আরো? প্রথমবারেই অজ্ঞান হয়ে গিয়েছিল, দ্বিতীয়বারে স্ট্রোকও করতে পারে। আর দরকার নেই। নাদিয়ার কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে মেধা আর রুষা। উদয় নাদিয়ার দিকে তাকিয়ে বলে, বউ তো আর তোমার না, তুমি পরিস্থিতি আর টেনশনে বুঝবে কিভাবে? সিরিয়াসলি ব্রো, ভাবির বউ হবে? ভাবির বউ নেই বলেই তো টেনশন নেই, বউ থাকলে তো টেনশন থাকবে।
উদয়ের কথা শেষ হতেই সবাই হেসে ওঠে। ছোট্ট উদিতা হা করে সকলের মুখের দিকে তাকাচ্ছে। কোনো হাসছে, কেন হাসছে সবাই বুঝতে পারছে না। কিন্তু প্রহর, এবার তুই বুঝবি টেনশন কাকে বলে। শুধু সময়ের অপেক্ষা, জীবনেও না ব্রো। তোমার মতো অবস্থায় আমার কোনো কালেই হবে না, আমি অত ভয় পাই না। দেখা যাবে ভয় পাও না নাকি পাও। মেধার ডেলিভারির সময় তোমার পেছনে ক্যামেরা নিয়ে রেডি থাকবো আমি। কি কি করিস, কাঁদিস না হাসিস, অজ্ঞান হোস নাকি সজ্ঞানে থাকিস, সব ভিডিও করবো আমি। সত্যি? উদয় চৌধুরী কোনো দিন মিথ্যা বলেছে? না। তাহলে সত্যিই বলছি আমি। তাই বলে ক্যামেরা নিয়ে রেডি থাকবে আমার পিছনে? অফকোর্স থাকবো। এই এক কথা নিয়ে কম তো কথা শোনাওনি আমাকে। আমি কি তোমাকে ছেড়ে দেবো ভাবছো চান্দু? কাশ্চিন কালেও না। কি শুরু করছো দুই ভাই মিলে? আপুকে আগে প্রেগনেন্ট তো হতে দাও। ডেলিভারির অজ্ঞান কোথায় চলে গেছে। যত সব পাগলের কারবার। পাগল আমি না ভাবি, পাগল আপনার জামাই। দুই ভাই পুরো বদ্ধ পাগল। দুই ভাই চোখ ছোট ছোট করে তাকায় নাদিয়ার দিকে, তারপরে আবার মুখ ভঙ্গি স্বাভাবিক করে। ভুল কিছু তো বলেনি। দুই ভাই আসলেই পাগল। দুজনেই একসাথে সোফায় গা এলিয়ে দেয়। আসরের পর বাড়ি ফেরে উদয়। দুপুরের পর বের হয়েছিল। কোথায় গিয়েছিল বলে যায়নি। নিজের রুমে ফিরে আসতে দেখে নাদিয়া উদিতাকে ওয়েল মেসেজ করে দিচ্ছে। সুরসুরি দিতেই খিলখিলে হেসে উঠছে। একটু পর পর আম্মা। নাদিয়া ডোরের দিকে তাকায়। উদিতাও ঘাড় উল্টে তাকায়। বাবাকে দেখেই শোয়া থেকে উঠে বসতে চেষ্টা করে। নাদিয়া তুলে বসিয়ে নতুন ড্রেস পরিয়ে ছেড়ে দেয়। হামাগুড়ি দিয়ে উদয়ের দিকে এগিয়ে যায়। উদয় দৌড়ে এসে বেডের কাছে দাঁড়ায়। হাত বাড়িয়ে কোলে তুলে নেয় মেয়েকে। কোলে উঠেই বাবার মুখের উপর হাত বুলায়। হা করে গালে নাককে হামি দেয়। শার্টের সামনে সানগ্লাস ঝুলতে দেখে থাবা দিয়ে তুলে নেয় হাতে। উদয় হাত থেকে সানগ্লাস নেওয়ার চেষ্টা করলে দেয় না, সরিয়ে নেয় হাত। মেয়েকে নিয়েই বেডের উপর বসে। নাদিয়া ওয়েলের বোতল নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে আসে। চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। পরে করছি। তাহলে ওর কাছে থাকো, আমি ওর জন্য দুধ গরম করে নিয়ে আসছি। যাও, ওর হাত থেকে সানগ্লাসটা নাও, ভেঙে ফেলবে নয়তো। আর ফোন দেবে না ওর কাছে, খেয়াল রেখো ওর দিকে। আচ্ছা। নাদিয়া বেরিয়ে যায় রুম থেকে। উদয় মেয়ের পাশে বসে মেয়ের সাথে খেলতে থাকে। উদিতা সানগ্লাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বেশ আগ্রহ নিয়ে দেখছে উল্টে পাল্টে। উদয়ের চোখ পরিয়ে দেওয়ারও চেষ্টা করে কয়েকবার। উদয় ফোন বেজে ওঠে। পকেটে হাতরে ফোন বের করে রিসিভ করে কানে ধরে। কথা বলতে বলতে তাকিয়ে থাকে উদিতার দিকে। সানগ্লাসের দুই পাশে ধরে শক্তি প্রয়োগ করে দুদিকে টানে। আগ্রহ নিয়ে দেখছে উদয়। মেয়ের শক্তি আছে বলতে হয়। উদয় ভাবছে ভাঙতে পারবে না, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ করে সানগ্লাসটা টাস করে ভেঙে ফেলে। চোখ বড় বড় করে তাকায় উদয়। এত শক্তি! মজবুত সানগ্লাসটা ভেঙে ফেললো। উদয়ের ফেভারিট সানগ্লাস। আহা, গেল রে। ফোন লাইন বিচ্ছিন্ন করে পাশে রেখে ভাঙা সানগ্লাসটা নিজের হাতে নেয়। দুই হাতে দুই খণ্ড ধরে মেয়ের মুখের দিকে তাকায়। উদিতা ইনোসেন্ট ফেস করে তাকিয়ে আছে। তার মতো সরল, নিষ্পাপ, ভোলাভালা আর কেউ নেই আল্লাহর দুনিয়ায়। নাদিয়া রুমে এসে ভাঙা সানগ্লাসটা দেখেই তো ক্যা ক্যা করে উঠবে। বাপ বেটির কপালে দুঃখ আছে আজ। নাদিয়া যা করে, নিষেধ করে, এই দুইজন সেটাই করে। পরে আবার বকাও শুনে। সানগ্লাসের দিকে তাকিয়ে নাদিয়ার কথা ভাবতে ভাবতে আবার মেয়ের দিকে তাকায়। মেয়ে তো আরেক আকাম করে বসছে। ফোন নিচে রেখে সেটার উপর বসে পড়ছে। শুধু বসেনি, প্রসাব করে দিয়েছে ফোনের উপর। দুই হাতে সমান তালে প্রসাব ছিটাচ্ছে। কপালে আজ শনি আছে দুজনে। দ্রুত মেয়েকে তোলে ফোনের উপর থেকে। ডান হাত দিয়ে মেয়েকে ধরে বাম হাত দিয়ে ফোনটা ধরে। প্রসাবে টুইটুম্বুর হয়ে গেছে ফোনটা। ছি! ফোনটা আবার বেডের উপর রাখে। মেয়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মা কি করলে? তোমার মা এসে তো আমাদের দুজনের পিঠের ছাল তুলে নিবে এবার। মা। আর মাকে ডেকো না, মা আসলে কপালে শনি আছে দুজনের। বেড থেকে উঠে মেয়েকে নিয়ে ওয়াশরুমে যায়। উষ্ণ গরম পানি দিয়ে গলা পর্যন্ত ধুয়ে নিয়ে আসে। শরীর মুছিয়ে একটু বেবি অয়েল ম্যাসেজ করে দেয়।
তারপর শুকনো পোশাক পরিয়ে দেয়। আবার উদিতাকে ফ্লোরে বসিয়ে রেখে দ্রুত বেড কভার পাল্টে নেয়। র্যাকজিন থাকায় বেডশিট ভেজে নেয়। আলমারি থেকে নতুন বেড কভার বের করে বিছিয়ে নেয়। মেয়েকে তুলে বেডে বসায়। তখনই রুমে প্রবেশ করে নাদিয়া। ফ্লোরে বেড কভার পরে থাকতে দেখে বেডের দিকে তাকায়। বাপ বেটি বসে আছে চুপচাপ। চাদর পরিবর্তন করেছো কেন? ভিজিয়ে ফেলেছিল। কিভাবে? পি করে। ওকে ডায়াপার পরাওনি কেন? সারাদিন ডায়াপার পরিয়ে রাখবো? উদয় বলে না কিছু। নাদিয়ার চোখ যায় ভাঙা সানগ্লাসের দিকে। তাকায় দুজনার দিকে। বলে গেলাম সানগ্লাসটা ওর হাত থেকে নিতে, নাওনি কেন? কিছু না বলে চুপ করে রইল উদয়। উদিতা চুপ করে বাবার গায়ে ঘেঁষে বসে আছে। সে কিছুই করেনি, তার কোনো দোষ নেই। ফিডারটা সেন্টার টেবিলের উপর রাখতে গিয়ে চোখ পড়ে ফোনের উপর। ফোনে পানি কেন? ফিডার রেখে ফোন হাতে নেয়। ফোনে পানি কেন? পি করে দিয়েছে ওটার উপর। কটমট করে তাকায় দুজনের দিকে। এই নিয়ে কতবার ফোনের উপর পি করে দিয়েছে হিসাব নেই। যেমন বাপ তেমন বেটি। নাদিয়া রেগে ফোন আর বেড কাভার নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। একটু পরেই ফোনটা ধুয়ে নিয়ে বেরিয়ে আসে। ওয়াটারপ্রুফ ফোন বলে গায়ে লাগে না। শুধু তো 1 নাম্বার পি করে, যেদিন 2 নাম্বার করে দিবে সেদিন বুঝবে। তার আগে আর শিক্ষা হবে না এই বদলোকের। ফিডার হাতে বেডে উঠে বসে। উদিতাকে নিজের কাছে নিয়ে আসতে গেলে আর আসে না। বাবাকে আঁকড়ে ধরে বসে রইল। এদিকে আসো উদিতা। দুদিকে মাথা নাড়ায়। খিদে পাইনি? নান্না। খাবে না? নান্না। এক হাতে ফিডার, অন্য হাতে দিয়ে উদিতাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করে। উদিতা এক থাবায় নাদিয়ার হাত থেকে ফিডার নিচে ফেলে দেয়। সাথে সাথেই দুধ পড়ে ছিটে যায় ফ্লোরে। উদয় মেয়েকে কোলে নিয়ে দ্রুত বেড থেকে উঠে দূরে সরে দাঁড়ায়। আদরে আদরে বাদর তৈরি হচ্ছে, তাই না? তোমাকে তো খেতেই দেওয়া উচিত না। মায়ের কাছে বকা খেয়ে ঠোঁট উঠে বাবার মুখের দিকে তাকায়। দুধ ফেললে কেন? না খেয়ে থাকবে আজকে? দুধু খাবো। খাওয়াচ্ছি তোমাকে দুধু। বাবা। হ্যাঁ আব্বা। মা বকা। মা বকা দেয়? ও। দুজনের দিকে তেড়ে আসে নাদিয়া। উদয় মেয়েকে নিয়ে দৌড়ে ডোরের কাছে গিয়ে দাঁড়ায়। বাবাকে আঁকড়ে ধরে উদিতা। বুকে মুখ লুকায়, আর চোখে আবার মায়ের দিকে তাকায়। কেমন রাগী চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। তোমাদের দুজনের কি সমস্যা বলবে আমাকে? মেয়ে দেখতে চায় না, বাপ কথা শুনে না, ঘাড়তেরা মানুষ দুজন। নাদিয়ার রাগী স্বরে বলা কথা আর দুজনকে ডোরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে প্রহর। প্রহরকে দেখেই উদয়ের কোল থেকে প্রহরের কোলে চলে যায় উদিতা। উদিতাকে কোলে নিয়ে ফ্লোরের দিকে তাকাতেই বুঝতে পারে নাদিয়ার রাগের কারণ। আজকেও দুধ ফেলে দিয়েছে। এসে যোগ হয়েছে আরেকজন। আমি আবার কি করলাম? করেননি, তবে করবেন, এখন আমি শিওর। দুই ভাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে উদিতা প্রহরের কাছে বিচার দেয়। মা বকা। মা বকা দিয়েছে? ও। অনেক বকা দিয়েছে? ও। মা পচা শুধু বকা দেয়। আমরা নতুন মা কিনে নিয়ে আসবো শপিং মল থেকে। হ্যাঁ। নতুন মা। হ্যাঁ হ্যাঁ, যাও নতুন মা নিয়ে আসো, তারপর দেখবে সেই মা কত আদর যত্ন করে। জ্বালানোর জন্য তো আমাকেই পেয়েছো বাপ বেটি মিলে। আমার মতো করে কে খাওয়ায় সেটাই দেখবো। খাবার না খাইয়ে 2 বেলা নিয়ম করে পিঠে দিবে উদ্যাপ মাধ্যম। পিঠের ছাল তুলে ফেলবে। কি বলতে নিয়েছিলে, কি বললে এসব? কতবার উদয় তো আরেকবার প্রহরের মুখের দিকে তাকায়। ওরাও ওর দিকে তাকিয়ে আছে। নাদিয়ার চোখ দুটো ছলছল করে ওঠে। মুহূর্তেই অশ্রুবিন্দু গড়িয়ে পড়ে মেদুর গাল বেয়ে। উদয় চোখের ইশারায় করে প্রহরকে। প্রহর উদিতাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উদয় ডোর ভিড়িয়ে নাদিয়ার কাছে এগিয়ে আসে। আগলে ধরে নাদিয়ার মুখ, তারপর শক্ত করে জড়িয়ে ধরে বুকে। মাথা পিঠের হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন? কিছু হয়নি। এমন সব মায়েরা কম বেশি বলে। ছোট মা তো রুষাকে রোজ বলতো 3 বেলা, কিছু হয়নি, শান্ত হও। নাদিয়া নিঃশব্দে চোখের পানি ফেলতে থাকে। এমন কথা ওর আদরের মেয়েটাকে কিভাবে বলল? ওর কলিজা কেঁপে উঠল না? কেন বলার আগে মুখ দিয়ে এমন বাক্য কিভাবে উচ্চারণ করলো? তো প্রিয় ভাইয়া ও আপুরা, আজ এ পর্যন্ত।